সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শনের লজিক ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে সমাধান করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে WBHS টেস্ট পেপার বেরোছে সেই টেস্ট পেপারের দর্শনের পেজ নাম্বার G11 পেজের যে লজিকগুলি আছে সেগুলি সমাধান করব। 3 এর অথবা নিচের বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত আকারে রূপান্তরিত করে তাদের কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য তা নির্ণয় করো। 1, কোনো কিছু যুগপদ সাদা ও কালো নয়। দেখো কোনো কিছু নয় আছে ই বচন হবে, তাহলে এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো সাদা বস্তু নয় কালো। উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় ব্যাপ্য। 2, বাঙালিরাই কেবল মৎস্যপ্রিয়। দেখো কেবল আছে মাঝখানে আছে উদ্দেশ্য আর বিধেয় মাঝখানে, তাহলে এক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করবে না, কিন্তু এ বচন হবে। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখব সকল বাঙালি হয় মৎস্য প্রিয়। উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় অব্যাপ্য। 3, কিছু লোক অসামাজিক। দেখো সব লোক অসামাজিক হয় না, তাহলে কিছু আছে আই আর ও বচন হয়। সদার্থক হলে আই বচন, অনর্থক হলে ও বচন। যেহেতু সদার্থক আছে আই বচন হবে। এলেপ করে আই বচন দিয়ে লিখব কোনো কোনো লোক হয় অসামাজিক। উদ্দেশ্য অব্যাপ্য বিধেয় অব্যাপ্য। 4, মন্ত্রীরা কি সর্বশক্তিমান? দেখো মন্ত্রীরা সর্বশক্তিমান হয় না, তাহলে এটি ই বচন হবে। এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো মন্ত্রী নয় সর্বশক্তিমান। উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় ব্যাপ্য। বীর অথবা নিচের বাক্যগুলিকে আবর্তনের বিবর্তন করো। 1, মানুষ চতুর। দেখো সব মানুষ চতুর হয় না, তাহলে আয় বচন হবে। এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো মানুষ হয় চতুর। পাশে লিখব আবর্তনীয়, কারণ প্রথমে আবর্তন ক্রিয়া সম্পন্ন করতে হবে, তাহলে একে আবর্তন করলে আয় থাকলে আয় বচন হবে। এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো। দেখো আবর্তনীকে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করে, তাহলে চতুর আগে চলে আসবে। চতুর ব্যক্তি হয় মানুষ। পাশে লিখব আবর্তিত, তাহলে আবর্তন কমপ্লিট হয়ে গেল। এবার বলেছে আবর্তনের মানে যেটা আবর্তিত করলাম একে বিবর্তন করব, তাহলে আয় থাকলে বিবর্তন করলে ও বচন হয়। আর আগে কী লিখবো? অতএব চিহ্ন। এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো। দেখো যখন আমরা বিবর্তন করব তখন এই আবর্তিত বচনের যে উদ্দেশ্য পদ সেই উদ্দেশ্য পদ কি একই থাকবে বিবর্তনে। তাহলে চতুর লিখব চতুর ব্যক্তি। বিবর্তনে কি গুণের পরিবর্তন হয় নয়, আর বিধেয় পদের আগে অ বসে, তাহলে অ মানুষ।
পাশে লিখব বিবর্তিত। 2, খুব অল্প সংখ্যক লোকই বুদ্ধিমান। দেখো ব্যতিক্রম নিয়ম, খুব অল্প সংখ্যক আছে, সদার্থক হলে ও বচন, অনর্থক হলে আয় বচন। যেহেতু সদার্থক আছে ও বচন হবে, এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো। উদ্দেশ্য হচ্ছে লোক, কোনো কোনো লোক, ও বচন কী হবে নয়। বিধেয় হচ্ছে বুদ্ধিমান, তাহলে কোনো কোনো লোক নয় বুদ্ধিমান। পাশে লিখব আবর্তনীয়। একে আবর্তন করব, আর আমরা জানি ও বচনে আবর্ত হয় না, তাহলে অতএব চিহ্ন দিয়ে লিখব ও বচনের আবর্তন সম্ভব নয়। দেখো যখন সম্ভব হয়নি আবর্তন, তখন তাকে বিবর্তনও করা যাবে না। তাহলে আমরা অতএব চিহ্ন দিয়ে লিখব যেহেতু ও বচনের আবর্তন সম্ভব নয়, সেহেতু বিবর্তন করা যাবে না। 3, কেবলমাত্র সৎ ব্যক্তিরাই সুখী। দেখো কেবলমাত্র আছে বাক্যের প্রথমে, তাহলে এ বচন হবে, আর বচন করার সময় বাক্যের উদ্দেশ্য আর বিধেয়পদ স্থান পরিবর্তন করবে। তাহলে এই বাক্যের উদ্দেশ্য সৎ ব্যক্তি, আর বিধেয় হচ্ছে সুখী। তাহলে এলেপ করে বচন করব, কি বচন? এ বচন। সকল চেঞ্জ হবে, তাহলে সুখী আগে চলে আসবে, সুখী ব্যক্তি হয় সৎ। পাশে লিখব আবর্তনীয়। দেখো একে আবর্তন করলে এ থাকলে আয় বচন হবে, তাহলে এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো। দেখো আবর্তনের উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়, তাহলে সৎ আগে চলে আসবে, সৎ ব্যক্তি হয়, আর সুখী পরে চলে যাবে, তাহলে সুখী। পাশে লিখব আবর্তিত। এবার একে বিবর্তন করব, তাহলে আয় থাকলে ও বচন হবে, অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো। দেখো বিবর্তনকে উদ্দেশ্য এক হবে, তাহলে সৎ ব্যক্তি, গুণের পরিবর্তন হয় নয়, আর বিধেয় পদের সুখী। পাশে লিখব বিবর্তিত। 4, সৈনিকরা বিশ্বাসঘাতক নয়। দেখো নয় আছে, ই বচন হবে, এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো সৈনিক নয় বিশ্বাসঘাতক। পাশে লিখব আবর্তনীয়। একে আবর্তন করলে ই থাকলে ই বচন হবে, তাহলে এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো। আবর্তনে কি চেঞ্জ হবে, তাহলে বিশ্বাসঘাতক আগে চলে আসবে, বিশ্বাসঘাতক ব্যক্তি নয় সৈনিক। পাশে লিখব আবর্তিত। একে বিবর্তন করলে ই থাকলে এ বচন হবে, তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে এ বচন দিয়ে লিখব সকল বিশ্বাসঘাতক ব্যক্তি হয় অসৈনিক। পাশে লিখব বিবর্তিত। সিদাক নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের বৈধতা বিচার করো এবং মূর্তি ও সংস্থান উল্লেখ করো। 1, সোনা মাত্রই চকচকে, কিছু ধাতু সোনা, সুতরাং সব ধাতু চকচকে। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করো। সিদ্ধান্ত কোনটা? এই সুতরাংয়ের পরের বাক্য হচ্ছে কি সিদ্ধান্ত, সব ধাতু চকচকে।
তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখব। কী বচন হবে? দেখো সব আছে, এ বচন হবে। সকল ধাতু হয় চকচকে। দেখো এখান থেকে আমরা দুটো পদ পেলাম, একটা পেলাম পক্ষপদ পেলাম এস, আর সাধ্যপদ পেলাম পি। এবার খুঁজব ধাতু আর কোন বাক্যে আছে, তাহলে সেই বাক্যটা অপদান আশ্রয় বাক্য হবে। দেখো কিছু ধাতু সোনা, তাহলে এটা অপদান আশ্রয় বাক্য হবে। কী বচন? আয় বচন হবে, কিছু আছে। তাহলে এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো ধাতু হয় সোনা। দেখো বাকি আছে সোনা মাত্রই চকচকে, দেখো মাত্র আছে, এ বচন হবে। এলেপ করে এ বচন দিয়ে লিখব সকল সোনা হয় চকচকে। এবার কাজ চিহ্নিত করব। ধাতুর নিচে লিখব এস লিখব, চকচকের নিচে লিখব পি, আর সোনা হচ্ছে হেতুপদ এম। এবার আমরা পরপর নিয়ম অনুসরণ করব। নিয়ম মানলে বৈধ হবে, আর না মানলে অবৈধ। তাহলে প্রথম নিয়ম দেখব যে দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না। দেখো নঙর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখব যে দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখব যে প্রত্যেকটি নাই 3টি পদ থাকবে। দেখো 3টি পদই আছে, নিয়ম মেনেছে। না হলে কী হতো? M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখব হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য হয় বিধেয় অব্যাপ্য, আয় বচনে কি হয়? উভয় পদ অব্যাপ্য। এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য বিধেয় অব্যাপ্য। তাহলে হেতুপদ কি? দেখো সোনা, প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখব যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। দেখো পক্ষপদ ধাতু অপদান আশ্রয় বাক্যের আয় বচনের উদ্দেশ্য থাকায় ব্যাপ্য হয়নি, কিন্তু এই পদটি সিদ্ধান্তের এ বচনের উদ্দেশ্য থাকায় ব্যাপ্য হয়েছে। দেখো নিয়ম মানেনি। নিয়ম কী ছিল? যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, কিন্তু এখানে হয়েছে, তাহলে নিয়ম লঙ্ঘন করেছে। তাহলে এটা অবৈধ এবং অবৈধ পক্ষদোষ। তাহলে এবার আমাদের মূর্তি আর সংস্থান রাখতে হবে। তাহলে মূর্তি পয়েন্ট, তাহলে মূর্তি কোনগুলো হবে? এ আই এ, এটা হচ্ছে মূর্তি। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্যে প্রথমে আছে এম, তারপরে আছে পি, অপ্রধান আশ্রয় বাক্যে আছে এস আর এম। এম এম এ যোগ করব। কোন সংস্থান? প্রথম সংস্থান, প্রথম সংস্থান। তাহলে এবার পয়েন্ট হবে দোষ। দেখো কী দোষ? অবৈধ পক্ষদোষ। তাহলে এবার ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে। উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। যুক্তিটি অবৈধ পক্ষদোষ, কারণ ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। এই নিয়ম মানা হয়নি কেননা পক্ষপদ ধাতু অপ্রধান আশ্রয় বাক্যের আয় বচনের বিধিও স্থান থাকায় ব্যাপ্য হয়নি, কিন্তু এই পদটি সিদ্ধান্তের এ বচনের উদ্দেশ্য স্থান থাকায় ব্যাপ্য হয়েছে, তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। তোমরা এখানে লিখতে পারলে তোমরা 4/4 পাবে। 2, সে নিশ্চয় সুখী কারণ কেবলমাত্র শিক্ষিতরাই সুখী। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করা। সিদ্ধান্ত কোনটা? কারণের আগের বাক্য, সে নিশ্চয় সুখী। তাহলে এর সিদ্ধান্ত, দুটো বাক্য ফাঁকা রেখে আমি সিদ্ধান্ত লিখবো এলেপ করে। কী বচন হবে? এ বচন। সে হয় সুখী। দেখো আমরা দুটো পদ পেলাম, একটা পেলাম পক্ষপদ সে আর সাধ্যপদ সুখী পি। এবার খুঁজবো সে আর কোন বাক্যে আছে।
তাহলে সেই বাক্যটা অপ্রধান আশ্রয় বাক্য হবে। দেখো সে যে বাক্যটা আছে সেই বাক্যে নেই, তাহলে এটা প্রধান আশ্রয় বাক্য হবে। কেবলমাত্র শিক্ষিতরাই সুখী, তাহলে আমরা প্রধান আশ্রয় বাক্য আগে লিখব। কী বচন হবে? এ বচন। দেখো কেবলমাত্র আছে, তাহলে কী হবে? বচনের যা নিয়ম সেই নিয়মে করতে হবে। কেবলমাত্র প্রথমে থাকলে কী হবে? উদ্দেশ্যবিধ স্থান পরিবর্তন করবে। তাহলে লিখব সকল সুখী ব্যক্তি হয় শিক্ষিত। তাহলে আমরা এখানেও কি লিখব? ব্যক্তি লিখে নেব। এবার দেখো আমাদের অপ্রধান আশ্রয় বাক্য তৈরি করতে হবে। কী বচন হবে? দেখো এ বচনই হবে। তাহলে সে আর শিক্ষিত দে, তাহলে লিখব সে হয় শিক্ষিত। সে হয় শিক্ষিত। তাহলে এবারকার চিহ্নিত করা, সে হচ্ছে পক্ষপদ এস, সুখী ব্যক্তি সাধ্যপদ পি, আর শিক্ষিত হেতুপদ এম। তাহলে সাজানো হয়ে গেল, চিহ্নিত করা হয়ে গেল। এবার আমরা পরপর নিয়মগুলো অনুসরণ করব। নিয়ম মানলে বৈধ হবে আর না মানলে অবৈধ। তাহলে প্রথম নিয়ম দেখবো দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না। দেখো নঙর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখবো যে দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখবো যে প্রত্যেকটি নয় 3টি পদ থাকবে। দেখো 3টি পদই আছে, না হলে কী হতো? M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখবো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য হয় বিধেয় অব্যাপ্য, এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য বিধেয় অব্যাপ্য, এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য বিধেয় অব্যাপ্য। দেখো হেতুপদ দুটি আশ্রয় বাক্যে একবারও ব্যাপ্য হয়নি, তাহলে নিয়ম মানেনি, তাহলে এটা অবৈধ এবং অব্যাপ্য হেতুদোষ। তাহলে আমাদের মূর্তি আর সংস্থান রাখতে হবে। তাহলে আমরা মূর্তি আঁকবো। মূর্তি, তাহলে মূর্তি কী হবে? এ এ এ মূর্তি। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে প্রধান আশ্রয় বাক্য প্রথম পি আছে, তারপরে কি আছে? এম আছে। অপ্রধান আশ্রয় বাক্যে আছে এস আর এম। এম এম এ যোগ কর কোন সংস্থান? দ্বিতীয় সংস্থান, দ্বিতীয় সংস্থান। তাহলে এবার দোষ বলে পয়েন্ট, দোষ। তাহলে কি দোষ? যে অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ। তাহলে আর ব্যাখ্যা পয়েন্ট করে লিখতে হবে। ব্যাখ্যা যে উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ। কারণ ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এই নিয়ম মানা হয়নি, কেননা হেতুপদ শিক্ষিত প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্যের এ বচনের বিধিও এসেন থাকা একবারও ব্যাপ্য হয়নি। তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। তোমরা এইভাবে লিখতে পারলে তোমরা 4-4 পাবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।